হাসি খুশির প্রথম ভাগে ছোটদের বর্ণমালা শেখাতে গিয়ে যোগীন্দ্রনাথ সরকার লিখছেন, জাঁতা ঘোরে হাতের জোরে। যোগীন্দ্রনাথ চলে গেছেন 88 বছর আগে, কিন্তু বাংলার রাজনীতির জাঁতাকলটা আজ অন্তত সেই গাজোয়ারি আর হিংসার ওপরই ঘুরে চলেছে। দুর্ভাগ্য আমাদের। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, চুরমার হলো বুলেট প্রুফ গাড়ির কাঁচ। হামলার আশঙ্কা করে আগেই রাজ্যপাল, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব আর ডিজিপিকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা। তারপরও কোন অঙ্কে এই হামলা? দ্বিতীয় প্রশ্ন। উদয়ন গুহ পুলিশ সুপারের চক্রান্তেই হামলা, অভিযোগ বিরোধী দলনেতা। বাংলাকে অপমান করলে নিস্তার নেই, চ্যালেঞ্জ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। 9 মাস আগেই যদি এই হাল হয় তাহলে ভোটের সময় কি হবে? তৃতীয় প্রশ্ন। এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান, ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশকারী রুখতে এসআইআর নিয়ে সজাগ থাকুন, রাজ্য বিজেপি নেতৃত্বকে বার্তা অমিত শাহের। কিন্তু শেষ পর্যন্ত এই ইস্যুতে ভোটের ফায়দা লুটবে কে? চতুর্থ প্রশ্ন। ভোটার লিস্টে গড়মিলে কঠোর পদক্ষেপ কমিশনে। 2 জন WBCS অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর ও সাসপেনশন চেয়ে মুখ্য সচিবকে চিঠি। এসআইআর হওয়ার আগে কতটা চাপ বাড়লো সরকারি অফিসারদের ওপর? আরামবাগে, হুগলিতে একটি মানুষ লুঙ্গি পরে রাস্তায় দাঁড়িয়ে জয় বাংলা বলেছে। কি দেখলাম? শুভেন্দু অধিকারী একেবারে গুন্ডার বেশে গাড়ি থেকে নামলেন, তাড়া করলেন, জয় শ্রীরাম। তার বাহিনী নেমে পড়লো, গাড়ির দরজা খুলে গেল, পেছন থেকে বাঁশ রড সব বেরিয়ে পড়লো, মানুষটা মারাত্মকভাবে আক্রান্ত হলো। আমরা দেখেছি। তুমি যখন বলার তুমি বলবে। তাহলে কি এর পরবর্তী অ্যাটাকটা হবে যে জয় বাংলা বললে যদি আক্রান্ত হতে হয় ভারতবর্ষের রাষ্ট্রপতি? তিনি তো এসে কলকাতায় জয় বাংলা বলে গেছেন। তাহলে শুভেন্দুবাবু দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ুন, তারা করুন যে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে আপনার প্রধানমন্ত্রী জয় শ্রীরাম ছেড়ে দিয়েছেন, জয় মা কালীতে চলে গেছেন। এমনকি দেশের প্রধানমন্ত্রীকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইনটাই নিতে হয়েছে, জয় শ্রীরাম বিসর্জিত, এবং তিনি নিয়ে এসছেন জয় মা কালী। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আপনি কি এটা বলেন না? মানে শ্রীরামেরও নয়, কালীরও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। না, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছেন। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছেন দেশের প্রধানমন্ত্রীকে জয় শ্রীরামকে সরিয়ে রেখে জয় मां काली तुले नीते। आज का हमला हुआ, इसका पीछे अंसारुल बांग्ला, हिजबुल मुजाहिदीन और बांग्लादेश का जमात, हेफाजत, ये सब मिला हुआ है। সাধারণ মানুষ এখন ক্ষোভে ফেটে পড়ছে বিজেপির উপরে। কি করবে পুলিশ, কিভাবে করবে? আজকে যখন বিক্ষোভ হয় সাধারণভাবে, জনতার রোষ, সেটা সমুদ্রের ঢেউয়ের মতন, তাকে কে আটকাবে? কোন বালির বাঁধ আটকাবে তাকে? দেখুন, আমি এবার যেটা বলবো তাতে শুধু চমক আছে তা নয়, একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো। আমাদের দুর্ভাগ্য যে এই কনভয় হামলা হওয়া এবং এই বিষয়গুলো, বিরোধী দল কোথাও সভা করতে যাচ্ছে, সেখানে কালো পতাকা, সেখানে ইট বৃষ্টি, সেখানে আক্রমণ, এইগুলো কোনো সময়কালের মধ্যে এই রাজ্যে বেঁধে থাকে না। তার কারণ হচ্ছে যে এটা একটা খারাপ কুৎসিত রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। আমি এইখানে একেবারে প্রথমে আপনাদের দেখাবো, ওই যে বলছিলাম কাহানি মে টুইস্ট। 2007 সালের 28শে অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধী দলনেত্রী, নন্দীগ্রাম যাচ্ছেন। তেখালি ব্রিজের কাছে সিপিএমের পার্টি অফিস থেকে তার ওপর হামলার একেবারে স্পষ্ট অভিযোগ উঠল। এবং শুধু হামলা, সাধারণ হামলা নয়, বলা হলো যে গুলি চালানো হয়েছে তার কনভয় লক্ষ্য করে। একেবারে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করলো তৃণমূল কংগ্রেস। গোকুলনগরে পথ অবরোধ হলো এবং গোকুলনগরের পথ অবরোধে নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী। তার হাতে একটা আশ্চর্য জিনিস ছিল, না এরম পেনের ক্যাপ নয়, বুলেট। একেবারে হাতে বুলেট নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় তেখালি ব্রিজের কাছে। যারা খেয়াল করতে পাচ্ছেন না, আমি একবার মনে করিয়ে দেবো, শুভেন্দু অধিকারী কিন্তু তখন তৃণমূল কংগ্রেসের ডাকসাইতে নেতা। শুভেন্দু অধিকারী বলেছিলেন গোকুলনগরে পথ অবরোধ থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে এবং সেই হামলা
তেখালি ব্রিজের কাছে হয়েছে। এই তেখালি ব্রিজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহে, আমি সেদিকে আজকে বিস্তারিত যাব না। কিন্তু কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন 2007 সালের 28শে অক্টোবর? কেন এতবার বলছি যে এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা কুৎসিত রাজনৈতিক সংস্কৃতি, কনভয় আক্রান্ত হওয়া, আমি দেখাবো সেদিনের অভিযোগ আপনাদের সামনে। গুলি চালাচ্ছে, গুলি আসছে, গ্রামবাসীরা জীবন দিয়ে আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আমাকে রক্ষা করবে বলে। সৌভাগ্যক্রমে বাংলার কোটি কোটি মানুষের আশীর্বাদ যার মাথার উপর আছে, সেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের জীবন অল্পের জন্য রক্ষা পায়। আবার বলছি যে দুর্ভাগ্য এটাই যে বিরোধীদের ওপর শাসক দলের আক্রমণ এ রাজ্যের কুৎসিততম রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ হয়ে গেল আমাদের চোখের সামনে। আজ বামেদের যা ফেস করতে হয় তার উদাহরণও একাধিক দেব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই হাজরা মোড়ে লালু আলমের আক্রমণ থেকে শুরু করে নন্দীগ্রামের পথে কালো পতাকা, গালিগালাজ, রাস্তা আটকে দেয়া সিপিএমের ক্যাডারদের দিয়ে, এই ট্র্যাডিশন থেকে রাজ্য কি বেরোতে পারবে না? 2007 সালে 17ই নভেম্বর নন্দীগ্রাম যাওয়ার পথে 100 জন, অন্তত 100 জন সিপিএম কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে দিয়েছিল। আমরা তখন সেই কনভয়ের সঙ্গে যে কয়েকজন সাংবাদিক ছিলেন তার মধ্যে আমিও ছিলাম। পাশাপাশি এটাও আমরা এক মুহূর্তের জন্য ভুলে যাইনি যে সিপিএমের সূর্যকান্ত মিশ্র যখন বিরোধী দলনেতা ছিলেন, বেশ কয়েকটা জেলায়, গ্রামে, প্রত্যন্ত গ্রামে সিপিএম সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন। তখন তাকে শাসক দলের কর্মীদের এই অকারণ বিক্ষোভ, রাস্তা আটকানো, গালিগালাজ এর মধ্যে পড়তে হয়েছিল। পুলিশের ভূমিকা আজকের মতো একেবারে একই রকম ছিল, একেবারে নীরব দর্শক। আমার পরের বক্তা শতরূপের কাছে এইটাই প্রশ্ন যে এই কুনাট্য থেকে আমাদের রাজ্যের কি কোনো মুক্তি নেই শতরূপ? কথাটা হচ্ছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর একটা গুলি চালালো সিপিএম। কেমন? সে গুলিটা মমতা ব্যানার্জির গায়ে লাগলো না, ওনার গাড়ির কাঁচে লাগলো না, কোথাও লাগলো না। পরে গুলিটা পাওয়া গেল শুভেন্দু অধিকারীর কাছ থেকে। এইটার মানে আর কেউ বুঝে থাকুক কি না থাকুক, আপনারাও বুঝে থাকেন কি না থাকেন, সুমনদা তুমি বোঝো কি না বোঝো, মমতা ব্যানার্জি বুঝে গেছিলেন, যে কারণে এবার বিধানসভা ভোটের আগে বললেন যে নন্দীগ্রামে যা করেছিল বাপ্পাটা মিলে করেছিল, শুভেন্দু আর শিশির অধিকারী মিলে করেছিল। এই গেল প্রথম কথা। কিন্তু দ্বিতীয় কথা, প্রকাশ্যে হাজরা মোড়ে যে লালু আলমের লাঠিটা, ওটাই আমার দ্বিতীয় কথা হতো। হাজরা মোড়ে লালু আলমের এই ঘটনার পরে জ্যোতি বসু বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যারা করেছে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। পুলিশ প্রথমে অন্য কয়েকজনকে ধরেছিল, জ্যোতিবাবু আবার বিধানসভায় দাঁড়িয়ে বললেন কাদেরকে ধরতে বললাম আর কাদেরকে ধরলো, যে করেছে তাকে ধরতে হবে। এবং কোমরে দড়ি বেঁধে বামফ্রন্ট সরকারের পুলিশ গ্রেপ্তার করলো। এখানেই শেষ নয়, বামফ্রন্ট সরকারের পুলিশ যার কোমরে দড়ি বেঁধেছিল সেই লালু আলমের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখি বাঁধলেন। সেই লালু আলম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে গেলেন। বামফ্রন্ট তাড়িয়েছিল, সিপিএম ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়েছিল। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, সুমনদা তুমি যেমন এই অভিজ্ঞতার কথা বললে, তুমি একটা গাড়িতে ছিলে, তুমি জার্নালিস্টদের সঙ্গে ছিলে এবং লোকেরা অনেকে ছিলেন, করেছিলেন। আমি সুমনদা তোমার মুখেই আজ থেকে কয়েকদিন আগে এই অভিজ্ঞতাও শুনলাম, যেখানে আমাদের পার্টিরই কিছু লোক হয়তো কিছু সাংবাদিকের ওপর, তুমি যে হাউসে তখন, তাদের ওপর কিছু আক্রমণ ইত্যাদি করার পরে বুদ্ধদা নিজে তোমাদেরকে ডেকে তার জন্য খালি ক্ষমা চান তাই নয়, এবং ক্ষমাটা যে ওনার শুধুমাত্র একটা পিআর এক্সারসাইজ ছিল তাই নয়, আমরা সবাই তোমার কাছে তার জন্য কৃতজ্ঞ। তুমি এটা না বললে এত বছর পরে মানুষ এটা জানতেনও না। এবং বুদ্ধদেব ভট্টাচার্য মেড শিওর যারা এই কাজটা করেছে তারা যেন প্রত্যেকে গ্রেপ্তার হয়। ট্রেডিশনের কথা যদি বলো সুমনদা, আজকে কোনো ট্রেডিশন এবং একবারের জন্য বলেননি যে ওরা আমার দলের ছিল না, ওরা অন্য কোনো দলে। যদি ট্রেডিশনের কথা বলো সুমনদা, বাংলায় কোনো ট্রেডিশন কন্টিনিউড হচ্ছে না, বাংলার একটা ট্রেডিশন ভেঙেছে। শাসক দলেরও কোনো লোক যদি আইনের পরিধির বাইরে গিয়ে কোনো অন্যায় করে, সেই দলের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন। এই ট্রেডিশন বাংলায় ছিল, যে ট্রেডিশন আজকে ভেঙেছে। 4 নম্বর কথা, সূর্য মিশ্রের কথা বললে ঠিক কথা বলেছে। যখন উনি বিরোধী দলনেতা, ওনার উপর বারবার আক্রমণ হয়েছে, সেই আক্রমণগুলো করেছিল কে সুমনদা? মেদিনীপুরে যখন সূর্য মিশ্র সেই সময় বিরোধী দলনেতা হিসেবে যেতেন এবং ওনার মিটিং থেকে শুরু করে, মিছিল থেকে শুরু করে বিভিন্ন জিনিস আক্রান্ত হতো, আক্রমণটা করতো কে? করতো এই শুভেন্দু অধিকারী। বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন না, যে এটা হচ্ছে এরকম ওই একটা বাংলায় যারা ভায়োলেন্সের কালচার চালায় তারা যেতে, আমি ওনার সাথে সব ব্যাপারে আমি তর্ক করছি না, কিন্তু এইটা বলছি, এইটা না যেটাকে জনরস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি দেখছি জয়প্রকাশ মজুমদার দাঁড়িয়ে এখন বলছেন যে মানুষের জনরস কি বলছিলেন, সে মানে কাব্যিক ভাষায় ঢেউয়ের মতো জনরস। ওই ঢেউয়ের মতো জনরস যখন উনি বিরোধী ছিলেন, ওনার কোমরে 3 ইঞ্চি নিচে পড়েছিল করিমপুরে, তখন ওটাও তাহলে ঢেউয়ের মতো জনরস ছিল। তখন উনি ঢেউয়ের মতো জনরস খেয়েছিলেন, এখন ঢেউয়ের মতো জনরসের ব্যাখ্যা দিচ্ছেন। সুতরাং আমি এইটা বলছি সুমনদা, যে যখন ক্ষমতায় থাকবে,
ক্ষমতাসীনের ওপর যদি মানুষ তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় না, আমি বলছি সেটাকে জনরোষ বলে মানতে আমি রাজি আছি। মানুষ যখন ক্ষমতাসীনের রাস্তা আটকে দাঁড়ায়, কিন্তু যে বিরোধী, আজকে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে আমার বিরোধী হতে পারে, কিন্তু যে বিরোধী, আমরা এই জিনিসও দেখেছি, এ তো ছেড়ে দাও একটা ঘটনা, ভোটের দিন বিভিন্ন প্রার্থী তাদের কেন্দ্রে বা তাদের মানে কেন্দ্রের মধ্যে বিভিন্ন পোলিং বুথে যাচ্ছে, প্রত্যেকে 10 তৃণমূলের লোক এসে আপনাকে এলাকায় দেখা যায়নি, আপনি বহিরাগত, আপনি কে, আপনি কেন কেন্দ্রে ঢুকবেন, এবং এই সব কিছুকে চালানো হয় জনরোষ বলে। এগুলো জনরোষ না, এগুলো হচ্ছে যে ক্ষমতায় আছে সে পুলিশের জোরে, ক্ষমতায় থাকার জোরে সে তার আস্ফালন ফলাচ্ছে। আমি লাস্ট দুটো কথা বলছি, একটা উদাহরণ বারবার করে আসলো, নাড্ডার কনভয় হামলা, তুমি বললে 3 জন আইপিএসকে ডেপুটেশনে পাঠানো হয়েছিল, মানে তারা দিল্লি চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েননি, তারপর দিল্লিও সেটা ভুলে গেল। আমি তার পাশাপাশি তোমাদের মনে করাই, আলাপন বন্দ্যোপাধ্যায় তখন মুখ্য সচিব, তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং আলাপন বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ ফিরিয়ে দিলেন, তিনি গেলেন না। তার বিরুদ্ধে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজ পর্যন্ত কি ব্যবস্থা হলো? তারপরে সে চাকরি থেকে রিটায়ার করার পরে তাকে দিল্লি আবার অন্য পোস্টিং দিল, সে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়িয়ে দিয়ে তার জন্য নতুন পোস্ট ক্রিয়েট করে তাকে এখন সরকারের টাকায় পুষছে, কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল কেন্দ্রের সরকার? আর আমি শেষ এখানে বুয়াদাকে আমি বলছি, আপনি শুভেন্দু অধিকারী টাকা নেওয়ার কথা বললেন ঠিকই, আমি আপনাকে এই প্রশ্ন করে আর বিব্রত করবো না যে এবিপি আনন্দের নারদার ভিডিও দেখেছিলাম, সেখানে ববি হাকিমেরও স্যান্ডো গেঞ্জি পরে টাকা খাওয়া দেখেছিলাম, সেখানে সৌগত রায় থেকে শুরু করে ককালি হুজুর সবাই একমাত্র জেলে কাটিয়েছে। কথা মনে করে সঙ্গুদে পণ্ডে যেমন আপনার মাঝখানে বলছিল, আপনি বললেন না যে বলার সময় বলবে না, কেমন? আমি বলছি আপনাকে এটাকে নিয়ে বিব্রত করছি না, আমি আপনাকে এটা জিজ্ঞেস করছি বুয়াদা, বেশ আমি বাকি সব বলিস, শুভেন্দু অধিকারীকে টাকা নিতে আপনিও দেখেছিলেন, আমিও দেখেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখেছিলেন, তারপরে ভোটটা হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই টাকার টাকা কাটমানি খেয়েছিলেন যে শুভেন্দু অধিকারীকে তারপর মন্ত্রিসভায় মন্ত্রী করলেন। আপনি জবাব দিন বুয়াদা, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে ছেনা ন্যাকড়ার মতো করে ডাস্টবিনে ফেলে দেওয়ার আগে পর্যন্ত কেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায়কে পর্যন্ত পাঠিয়ে মাঝরাত্রিবেলা মিটিং করে তাকে হাতে পায়ে ধরে দলে রাখার চেষ্টা করেছিলেন? অতএব টাকা খাওয়াটা আপনাদের কাছে কোনো সমস্যা নয়, যতক্ষণ সেই টাকার ভাগ বটোয়ারাটা ভালো করে 25-75 হচ্ছে। সুতরাং এইটা বলে আমি বলছি আপনাদেরকে যে আজকে এই যে রাজনীতি আপনারা করছেন, এতে কার কি ভালো হচ্ছে না ভালো হচ্ছে জানি না, কিন্তু দয়া করে এটাকে জনরোষ বলে এই কারণে চালাবেন না, কারণ আজ বাদে কাল কিন্তু এই জনরোষের সামনে আপনাদেরকেও পড়তে হতে পারে। আমি শুধু একটা কথার উত্তর দেবো, সেটা হচ্ছে বাকি আসছি বলছি, তাহলে গোটাটাই আমায় বলে যেতে হবে, আমি সবগুলোরই পলিটিক্যাল ব্যাখ্যা দিতে পারি। 1 মিনিট, উনি তো অনেক কথা বললেন, জ্যোতিবাবু বিধানসভায় কি বলেছিলেন, কাকে ধরতে বলেছি, কাকে ধরে এনেছো, ইত্যাদি ইত্যাদি। এই শতরূপবাবু আপনি তো এটা বললেন না যে 80-র দশকের গোড়ায় যখন আনন্দবাজার পত্রিকাকে 51 দিন বন্ধ রেখেছিলেন, 3জন সাংবাদিক আহত হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিল, আমাকে জিজ্ঞেস করেনি, বললাম না, আমাকে যেটা জিজ্ঞেস করে লালু আলম আমি বললাম, কাকে গ্রেফতার করেছিলেন জ্যোতিবাবু? আমাকে যা জিজ্ঞেস করেছে আমি তার শতরূপ এটা নিশ্চিতভাবে বলবে না যে 34 বছরে বামফ্রন্ট সরকার কোনো অন্যায় করেনি, কোনো অপরাধকে ঢাকার চেষ্টা করেনি, এটা বলতে পারে না। 34 বছরের দায়িত্ব শতরূপ কি করে নেবে? অনেক বছর ধরে আমাকে দেখছো, আমি আজ পর্যন্ত এরকম কথা বলিনি যে 34 বছরে বামফ্রন্ট সরকারের সময় কোনো অন্যায় হয়নি, এবং যতদিন বেঁচে আছি বলবো না। কিন্তু আমি এটা বলছি যে বুয়াদা যেটা বলছেন তার উত্তর, আমার এই প্রশ্নের উত্তর এটা হলো না যে শুভেন্দু অধিকারী টাকা খাওয়ার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই ভোটেই আবার জিতিয়ে এনে মন্ত্রী করলেন। আপনাকে উত্তর দিতে হবে, আপনি হয় দিন উত্তর, নাহলে বলে দিন মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করলে আমার উত্তর দেওয়ার ক্ষমতা নেই, আমি এড়িয়ে যাচ্ছি। পরিষ্কার বলুন। তার কারণ হচ্ছে তারপরেই তুমি দল ছেড়ে চলে গেছে। আরে কে বলে? তারপরেই 17 সালে টাইম ফ্রেমটা ঠিক হচ্ছে না। শুনিস 20 তারপরে 21-এর ভোটের আগে 2020-তে এর টাইম ফ্রেম নিয়ে আমার একদম একেবারে দায়িত্ব নিয়ে এই কথা আমি বলতে পারি। আমি সমিতদাকে দিয়েছি, ওটা জনরোষ কেন, ভোটের ফলাফল বেরোলে মিলিয়ে নেবেন। ওই দিয়ে বিচার বলে দিলাম, জনরোষ তো তারাই ভোট দেবে, তারাই ভোট দেবে যেখানে বিজেপি আপনি নিজে জানেন, আপনি নিজে জানেন, কারণ বিজেপি বারে বারে ভোট জিতেছে, সেখানে যখন যাবো। কিন্তু আমি বলছি সমিতদা, তাহলে তো হাতরাসের ঘটনাকে মিথ্যে বলতে হয়, কারণ হাতরাসের পরে প্রত্যেকটা ওই আসন শুধু নয়, সর্বস্তরে ওই এলাকায়, মানে একদম
পঞ্চায়েত থেকে লোকসভা অবধি, এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের দল বিজেপি বিপুল জয় করেছে। তাহলে উন্নাস সারটাও আমি আর আপনি তো একমত যে একই সঙ্গে তীব্র নিন্দা করতে হবে, সারা জীবন করে যেতে হবে প্রয়োজনে। কিন্তু আমি বলছি ভোটে যোগী আদিত্যনাথের দল বিজেপি জিতেছে বলে হাতরাস আর উন্নয়ন তো ঘটনা তো মিথ্যে হয়ে যেতে পারে। ভোটের রেজাল্ট দিয়ে ঘটনার নৃশংসতা তো ঢাকা যায় না। শুনুন, আপনি কি সেই মানুষগুলো ভোট দেবে? গোটা কুচবিহারের মানুষ আপনি সব ভুলে যান, আমি লোকসভাও ধরতে হবে না, আমি বলছি একটা বিধানসভা এলাকায় খারাপ ঘটনা হলে পরে বিধানসভা এলাকায় কে জিতলো সেটা দিয়ে ঘটনাটাকে স্বীকৃতি অথবা নস্যাৎ করা যায়? যেদিন আপনার পরে পথসভা হবে বলবেন আমরা সবাই যাবো, আজকে একটু বাকিদেরকেও বলতে দিন। আপনার কথা শুনুন, দুটো কথা বলছি। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে রোহিঙ্গা হিজবুল এইগুলো বলে যাবো, আপনার পথসভায় যাবো, জানেন না? প্রথম কথা হচ্ছে রোহিঙ্গা হিজবুল এগুলোকে বলে, যেটা তুমিও বললে সঠিকভাবে, দেখো এগুলোকে ব্যাপারগুলোকে না খেলো করে দেওয়া হয়। ওরা রোহিঙ্গাও ছিল না, হিজবুলও ছিল না, ওরা পুলিশের জোরে উড়ে বেড়ানো তৃণমূল ছিল। কিন্তু আমি এখানে দুটো কথা বলছি, এই জনরোষ বলা হচ্ছে না, তোমাদের মনে থাকবে কয়েকদিন আগে কোচবিহারে উদয়ন গুহর হাত ভেঙে দিয়েছিল রবীন্দ্রনাথ ঘোষের লোকেরা, তৃণমূলের একটা মিটিংয়ের ঝামেলাতে, তাহলে ওটাও জনরোষ ছিল। এক, দ্বিতীয় কথা আমি বলছি, বুয়াদা এর আগে বলার সময় একটা কথা বলেছেন যেটা আমার খুব সিগনিফিকেন্ট লেগেছে, যে মোদি জয় শ্রীরাম বলতো, ওটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জয় মা কালী করে দিয়েছেন। অতএব যেটা বোঝা গেল যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৃণমূলও করবে না, বিজেপিও করবে না, আলটিমেটলি ঠাকুরটা এই ঠাকুরের আমি শঙ্কুকে আবার বলবো যে আমি হিজবুল মুজাহিদিন, এবং আমি বলছি আমি হাসিনি, হিজবুল মুজাহিদিন কাশ্মীর থেকে আসতেই পারে, আনসারুল বাংলা, জামাত সব আসতে পারে, কিন্তু আমি বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক না হেসে সঠিক তদন্ত করবে তো। আমি বলছি যে এনআইএ তদন্ত হোক প্রয়োজনে, আমি বলছি বিরোধী দলনেতা যদি এই নামগুলো দেয় এনআইএ তদন্ত হোক, কিন্তু আমি বলছি তিনটে আন্তর্জাতিক, হ্যাঁ খুব ভালো, অপেক্ষা থাকবো কোর্ট কি বলে। আমি জাস্ট দুটো, শুভময়দার একটা কথা আমি একটু আপত্তি করছি, যেটা শুভময়দা বললেন সমস্যাটা খালি মধ্যবিত্তের সমস্যা, গরিব মানুষকে নিয়ে এনারা খুব ভাবছেন। আমি বলছি যে পশ্চিমবাংলায় এই যে সরকারি স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে গেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, এগুলো কিন্তু একেবারে নিম্নবিত্ত মানুষেরই সমস্যা। আমি আরেকটা কথা বলি তোমাকে একটা কথা মনে করাই, যে এই যে যেটা শঙ্কুদা বলছে ঠিক কথা, কোর্টে যাবে, তদন্ত হবে, তদন্ত হয়ে যদি সামনে আসে তো আসার দরকারও, কিন্তু মনে করায় যেদিন বন্দে ভারত শুরু হলো পশ্চিমবাংলা থেকে দুটো ঢিল পড়লো কাছে। কেমন? শুভেন্দু অধিকারী বলে দিলেন যখন মালদার মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছিল তখন ঢিল ছুটেছে, আমরা সবাই জানি মালদা জেলাকে কেন বলা হলো। কি হলো পরে তদন্ত করে দেখা গেল সেই সিসিটিভি ফুটেজেই যখন বিহারের মধ্যে দিয়ে ট্রেনটা পাস করছে এবং তখন বিহারে বিজেপির জোটের সরকার, তখন ওখান থেকে কতগুলো বাচ্চা ঢিল ছুটছে। সুতরাং এই ইতিহাসগুলো কিন্তু আছে শুভেন্দু অধিকারী। আমি দর্শকদের সূচনা করিয়ে দেবো যে এনআইএ অ্যাক্ট অনুযায়ী এনআইএ তদন্ত করার ক্ষেত্রে কিন্তু কোনো কোর্টের নির্দেশ লাগে। যে ধরনের অফিসারদের শাস্তি দেবার কথা ইলেকশন কমিশন রিকমেন্ড করেছে মুখ্য সচিবের কাছে, আমি শুধু অফিসারদেরকে অনুরোধ করব, মনে রাখবেন সংবিধানের বাইরে আপনারা কেউ নন। আপনারা যদি কোনো শাসক হোক বা বিরোধী দলের হয়ে কাজ করেন, ইলেকশন কমিশনের রিকমেন্ডেশন কিন্তু আরো বড় হতে পারে। বিহারে 56 জন অফিসার এইভাবে তারা কিন্তু নিলম্বিত হয়েছে, মানে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। পশ্চিমবাংলাতে 5 জন অফিসার এইভাবে যেভাবে সাসপেনশনের মানে রিকমেন্ডেশন আসলো, আমি শুধু বলবো আপনারা আমার দলের হয়ে কাজ করবেন না, দল আপনাদের বাঁচাতে পারবে না। আমি একমত নই স্যার, কেন দল বাঁচাতে পারে। আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ওই যার কথা আপনি প্রথম এখানে উল্লেখ করলেন, তারা ডাকার পরে না যাওয়ার পরে দলই বাঁচিয়েছে, কেন্দ্র সরকার কিচ্ছু করতে পারেনি, মমতা ব্যানার্জি যা থেকে তাই যাচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল মিটিং করেন, তাতে বলেছেন সতর্ক করে দিয়ে দলকে যে অনেক বিএলও রন্ধে রন্ধে সিপিএম, তারা চায় না। আমি ছিলাম আজকে এই কথাটা কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি বলেছেন যদি একটু বলেন, আপনি যেহেতু ছিলেন। 4:10 থেকে শুরু করে 5:20 পর্যন্ত এতে কনফারেন্সে কথা হয়েছে, এবং তার একটা কথাও বলেনি বিএলএ নিয়ে বলে। এক মিনিট দাঁড়াও, আচ্ছা সেটাই বা বলুন, তোমরা বলছো যেটা বলবে, যেটা বলেছেন সেটা ভালো হলো যে আপনি যেটা বলেছেন সেটা সিপিএম এর এজেন্টরা কেন রন্ধে রন্ধে সিপিএম, সেটা নিয়ে একদম নয়। বিএলএ এর কথা বলেছেন, না না ঠিক আছে, কথাই আসেনি সিপিএম বিজেপি নিয়ে কোনো কথা আসেনি। আচ্ছা, সুব্রত বক্সি নিয়ে বলছে আমার মানে নাগরিক জীবন থেকে দুটো চাহিদা আছে এই পুরো এক্সারসাইজটাতে। একটা হলো অন্তত 10টা মানে হেল্পলাইন ফোন নাম্বার চাই,
আমাদের যদি অভিজ্ঞতা কিছু হয় আমরা সেগুলো যাতে সরাসরি জানাতে পারি, এবং একই সাথে কিন্তু একাধিক আমার মনে হয় ইমেল অ্যাড্রেস চাই, যাতে করে সাধারণ মানুষ তার যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, কারণ রাজনৈতিক দলের বাইরেও কিন্তু সাধারণ মানুষ গণতন্ত্রের স্টেক আছে, ফলে তারাও যাতে জানাতে পারে হোয়াট ইজ গোয়িং অন। বিশ্বনাথ স্যারের কথাটাকে আমি এসেনশিয়ালি সমর্থন করছি, কিন্তু আমি এটাও আশা করি আপনি মনে রাখবেন, ইলেকশনের সময় ইলেকশন কমিশন এরকম অনেক মেল আইডি আর ফোন নাম্বার দেয়, যেখানে আমাদের বুথ মানে ভোট দিতে গিয়ে বাধা পেলে আমাদের জানানোর কথা আমরা জানি, তারপর কি হয় সে আমার থেকে ভালো আপনি জানেন। যাক, আমি একটা কথা বলছি এখানে, দেখো কালীগঞ্জের উদাহরণ তুমি দিলে ঠিক কথা, অর্থাৎ এটা কি প্রমাণ করে এসআইআর ছাড়াও কিন্তু মৃত ভোটারের নাম বাদ দেওয়া যায়, এক। দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমরা অত্যন্ত খুশি যে আধিকারিকদের বিরুদ্ধে বেআইনি কাজ করার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা ইনিশিয়েট করেছে, এবং আগের দিন তোমার এখানে এটাই বলেছিলাম যে একদিন এটা হচ্ছিল না কেন। অর্থাৎ এসআইআর ছাড়া এমনকি ফলস এন্ট্রি যে সরকারি অফিসাররা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এর জন্য এসআইআর লাগে না, 2 নম্বর কথা। 3 নম্বর কথা দেখো, আমি পরিষ্কার এখানে বলছি, বিহারে যা করতে পেরেছে বিজেপি পশ্চিমবাংলায় করতে করার কথা নয়, কেন বিহারে গভর্নমেন্টটা ওদের, পশ্চিমবাংলায় গভর্নমেন্টটা খাতায় কলমে ওদের নয়। এইবার দেখতে চাই আমরা কি হতে চলেছে, যদি দেখা যায় যে প্রচুর নাম এখান থেকে বাদ গেল আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে অসংখ্য মিটিং মিছিল ধর্ণা করছেন, যেরকম ওই 100 দিনের কাজের ক্ষেত্রে হয়, কোর্টে যান না কিন্তু মিটিং মিছিল করেন, সেরকম এক্ষেত্রে অনেক নাম একদিকে বাদও চলে গেল, অপরদিকে ওনার দিল্লি গিয়ে মিটিং মিছিল, রাজভবনের সামনে মিটিং মিছিল চলছে, তাহলে বুঝতে হবে যে আলটিমেটলি আরএসএস কোনো আরএসএস এর কাজ করছেন।